26শে মার্চ সবাই একযোগে ফিরে আসবেন। আমাদের বাংলাদেশের ফেরার প্রক্রিয়াটা খুবই সহজ। সাধারণ মানুষ আসলে আপনাদের সাথে, পুলিশ প্রশাসন, ছাত্রলীগ, নেতাকর্মী, আপনারা কেন পালালেন? শোনেন, আমরা পালাইনি, আমরা পালাবো কেন? আপনারা কি ভুল স্বীকার করবেন না? আপনারা আশা করছেন যারা আসলে উচ্ছেদের পেছনে ছিল তারাই ভুল স্বীকার করবে? নিশ্চয়ই নিশ্চয়ই তারাই করবে। তাদের সেই কৃতকর্মের জন্য তারা ভুল স্বীকার করবে। যে সাপে দংশন করেছে সেই সাপেই বিষ নামাবে। সাপকে আপনার কাছে প্রথমেই যে অনেকগুলো প্রশ্ন, প্রথম প্রশ্ন যেটি দিয়ে শুরু করতে চাই যে এই যে যেই আন্দোলন যার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো, সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়া যে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র, তারা বলে বিপ্লব, সরকারের পক্ষ থেকে বলা হয় গণ অভ্যুত্থান। আপনারা আসলে এটিকে কি বলেন? আমি শুনছিলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার একটি সাক্ষাৎকারে তিনি ইন্ডিয়া এক্সপ্রেসকে বলছেন যে এটি যৌথ অভ্যুত্থান, ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর। একটু এই বিষয়ে আপনার কাছ থেকে ব্যাখ্যা চাই যে ইসলামী উগ্রবাদ কথাটা আমরা আগেও শুনেছি, আওয়ামী লীগের নেতাদের সাথে যখন কথা হয়েছে বিষয়টি আমরা শুনেছি। সেনাবাহিনীর মানে অভ্যুত্থানের যোগসূত্রটা একটু নতুন শুনছি। কেমন যোগসূত্র, কোন পর্যায়ের যোগসূত্র, কবে থেকে যোগসূত্র, একটু স্পষ্ট হতে চাই আপনার কাছ থেকে। দেখুন, আপনাকে ধন্যবাদ। আমি এই যে আপনার গণ আন্দোলন বলেন, কারো কারো ভাষায় বিপ্লব বলেন, এটি আসলে আমি একটু ভিন্নভাবে বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের মুক্তিযুদ্ধের পূর্বাপর ইতিহাসে একটি রাজনৈতিক অপশক্তি সবসময় সক্রিয় ছিল, যার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে জীবন দিতে হয়েছিল 1975 সালের 15ই আগস্টে। এবং সেই একই অপশক্তির নানাবিধ কর্মপরিকল্পনা প্রক্রিয়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দীর্ঘ 21 বার জীবন মৃত্যুকে হাতে নিয়ে লড়াই করে অবশেষে তিনি 2096-তে একটি গণ আন্দোলনের মুখে খালেদা জিয়ার যেই কি বলে যে 15ই ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন, সেই নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তিনি প্রথমবার ক্ষমতায় আসেন। এবং তারপরেই আবার 2001 সালে আমাদেরকে ক্ষমতার থেকে বাইরে থাকতে হয়। এবং তারপরে 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগকে এবং সেই জোটকে তারা প্রাণের সকল উচ্ছ্বাস মিশিয়ে ভোট দেন এবং তিনি ক্ষমতায় আসেন। তারপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে সাংবিধানিক যেই ধারাবাহিকতা, সেই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার্থে সংবিধানের উপর নিঃশর্ত আনুগত্য প্রকাশের অংশ হিসাবে তাকে নির্বাচন করতে হয়। এবং সেই নির্বাচনে তিনি বহুভাবে বিরোধী দলদের আহ্বান জানিয়েছেন। তিনি বারংবার নিশ্চয়তা প্রদান করেছেন, আশ্বস্ত করেছেন যে আপনারা নির্বাচনে আসলে এই নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা আমরা করব। কিন্তু সেই জায়গায় দুঃখজনকভাবে হলেও সত্য যে বাংলাদেশের প্রধান যেই রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের পরে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সেই 2014 সালের নির্বাচনে অংশগ্রহণ করেনি। এবং তারপরে একটু ইন্টারাপ্ট করে আমাকে মাফ করবেন, নির্বাচন প্রসঙ্গে যখন বলছেন, আমি নির্বাচন প্রসঙ্গে একটু আলাদা সেগমেন্টেই কথা বলতে চাই। মানে এরকম নির্বাচনে আপনাদের আহ্বান করলে আপনারা কি সাড়া দিতেন? সেই 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলছেন, আপনারাও তো সেটাতে খুব সুবিধা বলেছেন বা খুব ভালো হয়েছে বা আপনারা যোগ দিচ্ছেন, তেমনটিও তো ছিল না। আমি নির্বাচন প্রসঙ্গে একটু আসবোই আপনার কাছে আলাদাভাবে জিজ্ঞাসা করব। আমি শুধুমাত্র একটু শুরুতে আপনার কাছে অভ্যুত্থানের বিষয়ে আপনার ব্যাখ্যাটা একটু জানতে চাচ্ছিলাম, এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যেটিকে বলছেন সেনাবাহিনীর যোগসূত্রটাও এখন আমরা শুনতে পাচ্ছি ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান বলে তিনি আখ্যায়িত করছেন। আপনার ব্যাখ্যাটা একটু শুনতে চাই এবং সেনাবাহিনীর যোগসূত্রটা আসলে কিভাবে আপনারা দেখছেন সেটি একটু জানতে চাই। আমি যে জন্য এই কথাগুলো আনছিলাম সেটি হলো যে এই যে 5ই আগস্টের
একটা সামগ্রিক অপরাজনৈতিক শক্তির কি বলে যে একটা চক্রান্ত বা ষড়যন্ত্রের একটা পরিণতি হিসেবে 5ই আগস্টের সৃষ্টি হয়েছে, বা 5ই আগস্টের কি বলে যে একটা প্রেক্ষিত আমরা লক্ষ্য করলাম, বা আমরা সেটিকে অবগত হলাম। আমি সেটাই বলছি যে এই রাজনৈতিক অপশক্তিগুলো দীর্ঘদিন ধরেই তাদের ফন্দি বলেন, ফিকির বলেন, ষড়যন্ত্র বলেন, চক্রান্ত বলেন, সবকিছু মিলে একটি সামগ্রিক বলবো, এই ক্ষেত্রে অবশ্যই বলবো যে তারা 5ই আগস্টে সেই বিবেচনায় তারা সফল হয়েছে, আমরা পরাজিত হয়েছি। সুতরাং এই জায়গায় আমি স্পষ্ট করেই বলি যে আমাদের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেভাবে বলেছেন সেটি তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। আমি এই ক্ষেত্রে যেটি বলতে চাই যে একটা সাংবিধানিক একটা সরকারকে সুরক্ষা দেবার জন্যে সেইখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকে, তারপর সামরিক বাহিনীর যারা শপথ নিয়েছিল সরকারের সুরক্ষা দেওয়া, সংবিধানকে সমুন্নত রাখার কথা বলে, আমি কথাটি ওভাবে না বলেও বলতে পারি যে তারা সেই দায়িত্বটুকু পালন করতে ব্যর্থ হয়েছেন, বা তারা সেই দায়িত্বটুকু তাদের কি বলে যে তারা পালন করেননি। এবং এই জায়গায় একটা বিশ্বাস ভঙ্গের বিষয় তো থাকে। এই বিশ্বাস ভঙ্গের কাজটা কি পুরো সেনাবাহিনীর, নাকি সেনাবাহিনীর কোনো পর্যায়ের বা বিশেষ কোনো জায়গা থেকে? পুরা সেনাবাহিনীর কথা তো অবশ্যই বলছে না। সেনাবাহিনীর কিছু কিছু অংশ, কিছু কিছু যারা এই সেনাবাহিনীকে নেতৃত্ব দেন, তাদের তাদের কথাই বলছি যে সেই জায়গাটায় তাদের দায়িত্বে যদি সতর্ক থাকতেন, সজাগ থাকতেন, তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন, তাহলে হয়তো এমন একটা পরিণতি দিকে আমরা নাও যেতে পারতাম। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এরকমটি বলছেন যে সেনাপ্রধান, প্রধানমন্ত্রী সুরক্ষার সব দায়িত্ব নিয়েছিলেন। আপনিও বলছেন যে যথাযথ দায়িত্ব তারা পালন করেন। আপনি কি মনে করেন, মানে আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন? এটা কি তাদের ব্যর্থতা, যদি বলি সেনাপ্রধানের ব্যর্থতা, নাকি বেইমানি? না, আমি কথাটিকে এইভাবেই বলবো যে আমি যে কথাটা বলে আসছিলাম যে একটা অপরাজনৈতিক শক্তির সামগ্রিক একটা সম্মিলিত চক্রান্ত, এবং সেই জায়গায় আরো কিছু উপাদান এখানে এই মাত্রায় যোগ হয়েছে, যেই উপাদানটি সৃষ্টি করবার জন্য নানাভাবে নানান চক্রান্ত এবং দেশি বিদেশি শক্তিগুলো এর মধ্যে জড়িত ছিল। এবং সেই জড়িত থাকবার অংশ হিসেবেই হয়তো আজকে যার কথা আপনি বলছেন যে সেনাবাহিনীর কিছু কিছু দায়িত্বশীল অংশ, যাদের যে দায়িত্ব পালন করার কথা ছিল সেই দায়িত্ব তারা পালন করে নাই, এবং যেই সুযোগটি এই ছাত্ররা বা যেই শ্রেণী বা যেই অংশ আজকে আন্দোলন বলছে, গণ অভ্যুত্থান বলছে, বিপ্লব বলছে, সেই অংশটি এই সুযোগটি তারা গ্রহণ করেছে পূর্ণাঙ্গ মাত্রায়, আমি সেটাই বলবো। জি, এবং সেই পক্ষ থেকে বা সরকারে যারা আছেন তারা বলছেন কখনো সেনাবাহিনীকে দেশপ্রেমিক, কখনো আবার তাদেরও আস্থাহীনতার জায়গা সেনাবাহিনীর উপর থেকে দেখা যাচ্ছে। আমি আপনার আরেকটা সাক্ষাৎকার শুনছিলাম, সেখানে আপনি সেনাবাহিনীর প্রসঙ্গে, সেনাবাহিনীর ভূমিকা হতাশাজনক এরকম প্রসঙ্গে বলতে গিয়ে আপনি বলছিলেন যে যে সাপে দংশন করেছে সেই সাপেই বিষ নামাবে। আমি একটু, এই বাক্যটার মোটামুটি ইঙ্গিতটা স্পষ্ট, তারপরেও কোনো ভুল বোঝাবুঝির অবকাশ যেন না থাকে, আপনার কাছে স্পষ্ট হতে চাই, সাপকে। দেখুন, আপনি সাপ বলতে আমি যেটা বুঝিয়েছি এবং আপনি যেভাবে বুঝেছেন এর মধ্যেই আমার মনে হয় থাকা ভালো। স্পষ্ট করতে কোনো সমস্যা আছে? এখন তো অনেক কিছু খোলাসা হচ্ছে, স্পষ্ট হচ্ছে। না না না, আমার স্পষ্ট করতে সমস্যা নাই। মানে আমি আপনারা কি বলছি যে সেনাবাহিনীকে ইঙ্গিত করছেন? আমি বলছি যেই রাজনৈতিক শক্তি, যেই মানুষকে বিভ্রান্ত করেছে, বিপথে পরিচালিত করেছে, যেই মানুষকে নানান আকাঙ্ক্ষার মধ্যে নিয়ে গিয়েছিল, যেই স্বপ্ন দেখিয়েছিল, যেই প্রত্যাশার জায়গায় তৈরি হয়েছিল, সেই জায়গাটা তো আজকে কি বলে যে ফানুস বেলুনের মতোই ফেটে গেছে, তাই না, ফসকে গেছে। সেই মানুষ তো আজকে হতাশ, সেই মানুষ তো আজকে কি বলবো যে তাদের নিজ ঘরে নিজ সেই পছন্দের নেতৃত্বের কাছেই ফিরে আসবার পুনরায় তাদের আকাঙ্ক্ষা ব্যক্ত করছে। সেই শেখ হাসিনাই তাদের ভালো ছিল, শেখ হাসিনাই দেশ সুন্দরভাবে পরিচালনা করেছিলেন,
তার আমলেই তারা নিরাপদ ছিলেন, সেই কথা তো আজকে তারা ব্যক্ত করছেন এবং সেই আকাঙ্ক্ষা তারা পুনরায় উচ্চারণ করছেন, সেই জায়গায় তারা ফিরে আসতে চাচ্ছে। সুতরাং আমি বলবো যে সেই বাংলাদেশের সাধারণ নিরীহ মানুষগুলোকে যারা বোকা বানিয়ে এই আন্দোলন এবং এই কি বলে যে অভ্যুত্থান বলেন, যাই বলেন, যে ভাষাই বলতে চান, সেই জায়গায় যারা নেপথ্য সাহায্য সহযোগিতা করেছিল বা তাদের উদাসীনতা প্রকাশ করেছিল এবং সেই উদাসীনতার সুযোগটি ওই আন্দোলনকারীরা গ্রহণ করেছিল, আমি বলছি যে তাদেরকেই এই বাস্তবতার সম্মুখীন হওয়ার সময় এসেছে। বাস্তবতার মুখোমুখি তারা হবার নিশ্চয়ই সেই উপলব্ধি বোধের জায়গাটা তাদের তৈরি হবে যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য হলেও তাদেরকে আবার সঠিক জায়গায় ফিরে দাঁড়াতে এই হবে। তারা কারা, জনাব আব্দুর রহমান? তারা এই আমি বলছি সামগ্রিকভাবে যেই মানে সেই সময়কার আন্দোলনে অংশগ্রহণকারী সকল শক্তিকেই বোঝাচ্ছি। আন্দোলনকারী সকল শক্তি, তারা তাদেরকে আপনি বলছেন। তাহলে আসলে যেই সাপে দংশন করেছে সেই সাপে বিষ নামাবে, বিষটা কিভাবে নামাবে? মানে তারাই বিষটা এখন নামাবে সেই বিষটা কিভাবে নামাবে? তারা তাদের সেই কৃতকর্মের জন্য তারা ভুল স্বীকার করবে। তারা তাদের সেই কি বলে যে যেই মানুষকে যেই স্বপ্ন দেখিয়েছিল সেই মানুষের কাছেই, মানুষের আকাঙ্ক্ষার কাছেই তাদের ফেরত যেতে হবে। আর সেই মানুষের আকাঙ্ক্ষার কাছে যদি ফেরত যায় তাহলেই সামগ্রিক এই উপলব্ধি বোধটা জাতির সামনে নতুন করে আচ্ছা, দাঁড়াবে। ভুলটা তারা স্বীকার করবে। তারা তো বলছে ভুল স্বীকার করবেন আপনারা, মানে আপনারা যেই কারণে ক্ষমতাচ্যুত হয়েছেন, যেই কারণে, আপনারা কি ভুল স্বীকার করবেন না? আপনারা আশা করছেন যারা আসলে উচ্ছেদের পেছনে ছিল তারাই ভুল স্বীকার করবে? নিশ্চয়ই নিশ্চয়ই তারাই করবে, কারণ আমাদের আমাদের প্রতিটি মানুষেরই তাদের কর্মকাণ্ডের পরিক্রমায় পথ চলার পথে ভুল ভ্রান্তি হতেই পারে। আমাদেরও দীর্ঘ যাত্রাপথে হয়তো আমাদেরও অনেক ভুল ভ্রান্তি হতে পারে, সেটি ঠিক আছে, এবং সেই ভুল ভ্রান্তির জন্য সেই আত্মোপলব্ধি আমরা নিশ্চয়ই করব এবং সেজন্যে কোনো কোনো ক্ষেত্রে আমরা আমরা অনুতপ্ত বোধ এবং সেজন্য আমরা আমাদের জায়গা থেকে আমাদের নিজেদেরকে মূল্যায়নও করব। কিন্তু প্রশ্নটি হলো যেই গোটা গোটা আন্দোলনের কি বলে যে যেই 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 একটা মিথ্যা মানে কি বলে যে আকাঙ্ক্ষার জায়গা তৈরি করে বাংলাদেশের মানুষের সামনে যেই একটা কি বলে যে তাদের তাদের উপরে তাদের সামনে একটা কি বলে ন্যারেটিভ দেওয়া হয়েছিল, সেই জায়গাটা থেকে ফেরত আসতেই হবে। কিন্তু বাংলাদেশের মানুষ তারা আজকে তাদের কি বলে যে ইতিমধ্যেই এই তাদের আন্দোলন ভুল ছিল, তাদের পিছনে গিয়ে তারা ভুল করেছে, এই ধরনের উপলব্ধি বাংলাদেশের মানুষই করছে, বা যারা যারা এই জায়গায় অংশগ্রহণ করেছে তারা সকলেই এখন স্বীকার করছে। আচ্ছা, সাধারণ মানুষ স্বীকার করছে, আর আপনারা আপনারা আসলে বিবেচনা করছেন আপনাদের ভুল ভ্রান্তিগুলো কি আছে। আমি যদি এটাই আপনাকে জিজ্ঞাসা করি, মানে আপনার অবস্থানটা আপনি স্পষ্ট করছেন, আপনার সেজন্যই আমার আরও একটু জিজ্ঞাসা যে আপনারা আপনাদের এই অবস্থানের পেছনে সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় ব্যর্থতা বা আপনাদের দোষ কি দেখেন? না, আমাদের ব্যর্থতা, আমাদের ভুল আমরা তো অবশ্যই অবশ্যই স্বীকার করি যে আমরা যদি বিরোধী দলদেরকে কোনো না কোনোভাবে নির্বাচনে আনতে পারতাম, সেটি আমরা আরো অধিকতর সফলতার জায়গা আমরা দাবি করতে পারতাম। সেই জায়গাটা আমরা আনতে পারিনি। অবশ্যই এই জায়গাটা আমাদের একটা ভুল আছে এবং তাদেরও একটা রাজনৈতিক ভিন্ন অভিসন্ধি ছিল যে তারা নির্বাচনে না এসে একটা ঘোলা পানিতে মাছ শিকার করবে, এবং সেই জায়গাটাই কিন্তু বাংলাদেশের রাজনীতিটাকে 5ই আগস্ট নিয়ে যাওয়া হয়েছে। তো সুতরাং এই জায়গাটা আমরা মোকাবেলা করতে পারিনি, এটি আমাদের ব্যর্থতা। এবং এমন একটা ঘটনা ঘটলো যেই ঘটনাটার পূর্ব সতর্কতা আমরা অবলম্বন করতে পারলাম না, বা এটাকে মোকাবেলার জন্যে আমরা কি বলে যে প্রস্তুতি গ্রহণ করতে পারলাম না, এবং আমরা আমাদেরকে একটা অন্ধকারে কোনো গোষ্ঠী কোনো মানে একটা শক্তি আমাদেরকে রাখতে সমর্থ হলো।
এবং সেটি আমরা বুঝতে পারলাম না, এটি আমাদের ব্যর্থতা। আচ্ছা, সেটি আপনাদের ব্যর্থতা। মানে আরেকটা বলছিলেন যে আপনারা বিরোধী দলকে নির্বাচনে আনতে পারলে ভালো হতো, সেই জায়গায় আপনাদের একটা ব্যর্থতা। কিন্তু আপনারা শুনতে যেভাবে পাচ্ছি আপনি না বলছেন আপনার যে কথা। বিরোধী দলকে বা বিরোধী দলগুলোকে নির্বাচনে না আনতে পারার একটা ব্যর্থতা বা ভুল আপনাদের হয়তো আছে, যদি আমি ভুল না বলি। কিন্তু যেরকম নির্বাচন হচ্ছিল 14-তে, আচ্ছা সেখানে একদমই একতরফা নির্বাচন হয়ে গেল 18-তে, যেটি একটা অংশগ্রহণমূলক নির্বাচন ছিল, কিন্তু সেই নির্বাচনে রাতে ভোট হওয়ার যে অভিযোগ, এবং তার সেই অভিযোগের প্রেক্ষিতে অনেক প্রমাণও হাজির করা হলো, এবং ও নির্বাচনের পরেও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অনেক মানে বিষয়গুলো উঠে আসলো, অনেক কিছুই। 300টি নির্বাচনী এলাকা আপনারা নিশ্চয়ই দেখেছেন, তারপরেও একটু বলি, আপনারা শুনবেন বা দর্শকরাও জানবেন। 300টি নির্বাচনী এলাকার মধ্যে 40,155টি ভোট কেন্দ্রের মধ্যে 103টি আসনে 213টি ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। 96 থেকে শতভাগ ভোট পড়েছে 1,418টি কেন্দ্রে। 90 থেকে 95% ভোট পড়েছে 6,484টি কেন্দ্রে। এরকমটি আসলে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেই, এবং সুজনের যে প্রতিবেদন তার পর নির্বাচনের পরে, সেখান থেকে এইরকম বিষয়টি উঠে এসছে। কোনো রকম ব্যবস্থা আপনারা নেন নাই। এটা 2018 সালের কথা। সেখানে ভোটের ফলাফলও আমরা দেখেছি। 24 সালে আবারও একটা ওরকম ডামিওয়ালা নির্বাচন, ডামির ব্যাখ্যাও আপনি একবার দিয়েছিলেন নির্বাচনের আগে আগে। তো মানে এইরকম নির্বাচন যদি আপনারা করতে থাকেন, বিরোধী দল আসবে কেন? না দেখুন, বিরোধী দল যদি নির্বাচনটাকে অংশগ্রহণ করবার প্রত্যয়, মিনিংফুল একটা পার্টিসিপেশন তাদের রাখতো, এবং তারা যদি যথার্থ অর্থেই এই নির্বাচনটাকে তাদের জায়গা থেকে সিরিয়াসলি মোকাবেলা করবার প্রত্যয় তারা ব্যক্ত করত, তাদের আচার আচরণে, তাদের নির্বাচনে অংশগ্রহণ করার সামগ্রিক কলা কৌশলে যদি এটা প্রমাণ হতো, তাহলে এই যে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় কিছু কিছু উৎসাহী মহল তাদের ভোট কেন্দ্রের ভোট বাড়ানোর যেই চেষ্টা বা ভোটের কি বলে যে উপস্থিতি বেশি করে করা, এই বিষয়গুলো ঘটার কোনো সুযোগ থাকতো না। সুতরাং এই জায়গায় যে সমস্ত জায়গার কথা আপনি বললেন, সেই জায়গায় যে সরকারের মদতপুষ্ট হয়ে বা সরকারের কি বলে যে ছত্রছায়ায় এগুলো হয়েছে, ব্যাপারটিকে এইভাবে দেখলে কিন্তু হবে না। 300টি আসনে কিছু কিছু জায়গায় হয়েছে, এবং এটা আমি স্বীকার করি হয়তো হয়েছে, কিন্তু সেই জায়গায় যার 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 শক্তি বলে, যার যার প্রাধান্য বিস্তারের ক্ষেত্র তৈরি, যেহেতু বিপক্ষ দল, যেহেতু প্রতিদ্বন্দ্বী শক্তি দুর্বল শক্তি ছিল, বা সেই শক্তি সেখানে উপস্থিতি ছিল না, এমন পর্যায়ে হয়তো কিছু কিছু জায়গায় সেখানে হয়েছিল। জি, তো আমি সেখানে বিশ্বাস করি বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলোর একটা একটা দায় থাকতে পারে, আপনি বলছেন। কিন্তু সরকার দায়িত্বে ছিল, মানে তত্ত্বাবধায়ক সরকার না, তখন আওয়ামী লীগ সরকার ছিল। সরকার তো কোনো ব্যবস্থা নিল না, তাদের অধীনে আপনারা নিয়ম পরিবর্তন করে আপনারা আপনাদের অধীনে নির্বাচন করলেন, কিন্তু আপনাদের সময় এরকম এরকম অনিয়ম হয়ে গেল। বিবিসির সংবাদদাতা বলল যে আগের মানে ভোট শুরুর আগেই ব্যালট বাক্স ভর্তি করা অবস্থায় তাঁরা দেখতে পেয়েছেন। টিআইবি বলল তারা 50টি আসনের উপরে তারা আসলে এই গবেষণা করেছে, এবং তার মধ্যে 47টিতে কোনো না কোনো অনিয়ম, 33টি আসনের এক বা একাধিক কেন্দ্রে আগের রাতেই ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করা হয়েছে, এরকম প্রতিবেদন তারা দিল। কোনোটাতেই তো আপনারা কোনো আমলে নিলেন না বা কোনো ব্যবস্থা হলো না। শুনেন, নির্বাচন সংক্রান্ত কোনো অনিয়ম বা কোনো ধরনের ব্যত্যয় যদি হয়, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের ব্যবস্থা গ্রহণ করবে, এবং সেই নির্বাচন কমিশনের অধীনেই কিন্তু নির্বাচনটি হয়েছে। এবং সেই নির্বাচন কমিশন যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে থাকে, এবং সেই ব্যবস্থা গ্রহণের যদি মনোপুত না হয়, পছন্দ না হয়, এবং তার বিরুদ্ধে যদি সরকার কোনো পাল্টা ব্যবস্থা নেয়, তাহলেই কেবল আপনি সরকারকে দোষারোপ করতে পারেন। নির্বাচন কমিশন তার এখতিয়ারভুক্ত সকল ক্ষমতার, নির্বাচনী ক্ষমতার মালিক ছিলেন তারা। সুতরাং তারা যদি কোনো ব্যবস্থা নিয়ে থাকে, সেই ব্যবস্থার সাথে কোনো দ্বিমত পোষণ করেছে সরকার, এটি আমার জানা নাই, এবং আমার মনে হয় জায়গা নেই, কারণ তারা কোনো ব্যবস্থাই নেয় নাই এরকম। মানে তাহলে আপনারা কেন সেই 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা? টিআইবি এবং যে সমস্ত কি বললেন সংস্থাগুলোর কথা বললেন, তারা
এই প্রমাণ কি বলে প্রমাণ আপনাদের কাছে দিয়েছে, বা রাতেই ভোটের বাক্স বোঝাই হয়ে গেছে, এমন কোনো দালিলিক প্রমাণ বা এই আজকের এই তথ্য প্রযুক্তির বিশ্বে এরকম কোনো ঘটনা কিন্তু আমাদের অন্তত গোচরীভূত হয় নাই, বা বাংলাদেশের মানুষ এইভাবে দেখে নাই যে কি বলে যে প্রামাণিক চিত্রে দেখানো হয়েছে যে দিনের ভোট রাতে হচ্ছে। এটি একটি কল্পকাহিনী তৈরি করা হয়েছে একটা রাজনৈতিক অসৎ উদ্দেশ্য থেকেই, এবং সেই রাজনৈতিক অসৎ উদ্দেশ্যই কিন্তু আজকে তারা কোনো না আপনার কোনো মনে ভাবে হয় জনাব আব্দুর রহমান, আপনি যেটি বলছেন, বাস্তবায়ন যেটি করতে আসলে পারে। কল্পকাহিনী বা রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে আসলে এটা দেখানো হয়েছে, আপনার মনে হয় যে সাধারণ মানুষ আসলে এই বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে নিচ্ছে? কারণ যার সাথেই কথা বলেন রাস্তায় গিয়ে, মানে সাংবাদিক হিসাবে অনেকের সাথে কথা বলা বা বিভিন্ন ক্ষেত্রে কথা বলার সুযোগ হয়েছে, এটি একটা সাধারণ অভিযোগ যে ভোট দিতে পারেন নাই। যদি 18-র কথা বলি, কারণ সেখানে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছিল, ভোট দিতে পারেনি মানুষ। না, ভোট দিতে পারেনি, এটা একটা আপেক্ষিক আপেক্ষিক কথা, আপেক্ষিক বিষয়। যারা ভোট দিতে পেরেছে তারা দিতে পেরেছে, যারা ভোট দিতে পারেনি তারা ভোট কেন্দ্রে না গিয়েও বলছে আমরা ভোট দিতে পারিনি। এবং তারা তারা তো প্রমাণ করতে চেয়েছে যে আহ, এটা নির্বাচনই হচ্ছে না, মানুষ ভোট কেন্দ্রে নাই। সুতরাং এই এই প্রমাণ করবার পক্ষে যুক্তি দেখাবার জন্য হয়তো তারা অনেকে ভোট কেন্দ্রে যায়নি, এবং যারা যায়নি তারা বলছে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। এটি যেমন এক কথা। দ্বিতীয় কথা হলো যে মনস্তাত্ত্বিক ভাবে যদি একটা ভোটার বোঝে, বা যেই জনগোষ্ঠী ভোট দিতে যাবে তারা যদি বোঝে যে আমার শক্তিশালী প্রতিপক্ষ নাই, বা শক্তিশালী প্রতিপক্ষ এই ভোটারদের ভোট কেন্দ্রে নেবার প্রক্রিয়ার মধ্যে নাই, তাহলে তো সেই ক্ষেত্রে কি বলে যে ভোটারদের মধ্যেও একটা শৈথিল্য ভাব আসে, ভোটারদের মধ্যেও একটা উদাসীনতার ভাব কাজ করে। জি, সেটি খুবই স্বাভাবিক। তাহলে আপনি বলছেন বিবিসির প্রতিবেদকটা যা দেখলেন বা টিআইবি যেই প্রতিবেদন দিল, সেগুলো কল্পকাহিনী। কল্পকাহিনী তো অবশ্যই, এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতও বটে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। আপনাদের এই ন্যারেটিভটাতে, মানে এই ন্যারেটিভের মাধ্যমে আপনারা আবার নির্বাচনে আস্থা অর্জন করে ফেলবেন, মানে যেভাবে করে আপনাদের পতন হলো, এটি আপনারা বিশ্বাস করছেন? আবার বলেন, কি মানে বলেন? আপনি যেই বিষয়টা বলছেন যে এগুলো আসলে কল্পকাহিনী, রাতের ভোটের বিষয়টি কল্পকাহিনী, বা বিবিসি যা বলছে, টিআইবি যা বলছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কল্পকাহিনী, এই ন্যারেটিভটার মাধ্যমে আপনারা জনমনে আস্থা তৈরি করতে পারছেন, বা জনগণ আপনাদেরকে এই বিষয়টাতে বিশ্বাস করছে বলেই আপনারা মানে নিশ্চিত? না, আপনি কি বিশ্বাস করেন যে জনগণ মানে আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? জনগণ আমাদেরকে তাদের অবিশ্বাসের জায়গায় নিয়েছে? তাই নয় কি? আপনার তাছাড়া কাছে এরকম পতন কেন হলো আপনাদের? না, পতন তো আমি বলছি যে পতন তো বঙ্গবন্ধু জাতির জনক সপরিবারে 75-এর 15ই আগস্টে তার জীবন দিতে হয়েছে। হ্যাঁ, পরিবারের সকলকেই জীবন দিতে হয়েছে, এবং এই 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 দুর্ভাগ্যজনক পরিণতিকে আমাদেরকে মেনেও নিতে হয়েছে। সুতরাং রাজনৈতিক পথ পরিক্রমায় এই ধরনের কখনো কখনো এই পরিণতিকে মেনে নিতে হয়। টাইটানিক জাহাজও ডুবে গিয়েছিল, এবং সেই ডুবন্ত জাহাজ কেবল দাঁড়িয়েই আহ, মানে দেখতে হয়েছিল মাত্র। তো সুতরাং এই ধরনের পরিণতি হয়েছে আমাদের। কি বলে যে আহ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি একটা কি বলে জবরদস্তির মাথায় তিনি দেশ ত্যাগ করেছেন। এই সব সত্যকে আমরা মেনে নিয়েই বলতে চাই যে এটি যে একটা চক্রান্ত ষড়যন্ত্রের অংশ হিসেবেই সংগঠিত হয়েছিল। এই ব্যাপারটি কি আজকে বাংলাদেশের কোনো মানুষের বোঝার বাকি আছে? আজকে বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে বুঝছে যে এটি নেহায়েতই একটা চক্রান্ত ছিল। আপনি কি মনে করেন যে আজকে যারা সেই আন্দোলনে শরিক হয়েছিল, সেই রাস্তার মিছিলে ছিল, সেই স্লোগানে তারা গলা মিলিয়েছিল, সুর মিলিয়েছিল, আজকে যদি তারাই বুঝতো যে এই বাংলাদেশকে পাল্টে দিবার চক্রান্তের গন্ধ ছিল এই মিছিলে, তারা যদি আজকে সেদিন বুঝতো যে এই বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এবং নানান নামে নানান ভাবে মূলত এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল মূল্যবোধকে নস্যাৎ করে দিয়ে সেই মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি ছিল সেই শক্তিরই পুনর্জীবিত করা,
সেই শক্তিরই পুনরুত্থান করা ছিল ওই আন্দোলনের মূল লক্ষ্য। তাহলে কি মনে করেন যে সেই মিছিলে, সেই স্লোগানে সেদিন যারা গিয়েছিল তারা সেদিন থাকতো, জনাব সেদিন আব্দুর যেত? রহমান, এটি আপনি বলতেই পারেন যে মানুষ এখন আশাহত হতে পারে, কিন্তু সেটি হচ্ছে মানে সেই বিষয়টা আমি হয়তো এই সরকারের কারোর সাথে যদি কথা হয় আমি সেই প্রশ্নগুলো তাদেরকে করব, যে মানুষ আশাহত হচ্ছে, যা চেয়েছিল তার কিছুই হচ্ছে না, সেটি হয়তো সেই প্রশ্নটা আপনারা করতে পারেন। কিন্তু আপনাদের ওপর থেকে মানুষ মুখ ফেরালো কেন? আপনাদের কেন এমন পতন হলো? কেন আপনাদেরকে, এত পরাক্রমশালী আওয়ামী লীগ যারা 15 বছরের উপরে ক্ষমতায়, তাদেরকে পালাতে হলো কেন? না না, আপনি দেখুন, আপনি এই পালানোর কথাটা বলছেন, যেটি সত্যি কি বলবো যে এর ব্যাখ্যা দেবার আমার ভাষা নেই। কিন্তু আপনাকে বলবো আমি একটা কথা, যে সাধারণ মানুষ কি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল আপনি বলতে চান? ছিল না? না, কারা ছিল? ছিল যেই 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 সম্প্রদায়, যেই গোষ্ঠী, যেই শ্রেণী, যেই রাজনৈতিক অপশক্তিগুলো বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই গোষ্ঠীর নেতৃত্বে এই কোটার একটা কি বলে যে সাধারণ আহ, আহ, আবরণ সামনে দিয়ে সেই নানান নানানভাবে এই সাধারণ ছাত্র ছাত্রী এবং জনগণকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু মূল তাদের অন্তরালে ছিল ভিন্ন খেলা, এবং সেই খেলাটি আহ, আহ, মানে কিছু সময়ের জন্য হয়তো কিছু মানুষ বিভ্রান্ত হয়েছিল বটে, কিন্তু সাধারণ মানুষ সেই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল, এটি আমি কোনো অবস্থাতেই মানব না। তাহলে আপনি মনে সুতরাং করেন যে আমাদের দেশের যে মানুষ হ্যাঁ, আপনাদের প্রতি সন্তুষ্ট ছিল? আমাদের যে পরিণতি কথা আপনি বলছেন, সেটি এই অপরাজনৈতিক শক্তির চক্রান্তেরই আমরা শিকার হয়েছি, এ কথা আমরা অবশ্যই নির্দ্বিধায় আমরা মানি, আমরা স্বীকার করি। কিন্তু এতে সাধারণ জনগণের পার্টিসিপেশন ছিল, সাধারণ জনগণ আমাদেরকে উৎখাত করেছে, কোনো অবস্থাতেই এ কথা আমরা বলি না, আমরা স্বীকার করি। জনাব আব্দুর রহমান, খুব সহজ একটা প্রশ্ন। সাধারণ জনগণ আপনাদের সাথে ছিল, আপনাদের সাথে ছিল পুলিশ প্রশাসন, সবাই আপনাদের সাথে ছিল, ছাত্রলীগের বিশাল বাহিনী, বিশাল আওয়ামী লীগের নেতাকর্মী, মানে দেশের মানে সবচেয়ে বড় দল বলে আপনারা দাবি করেন, বা একদম অনস্বীকার্য দেশের অন্যতম বড় দল, আপনারা সবচেয়ে পুরনো দল, অনেক জনশক্তি আপনাদের। এত কিছু থাকার পরেও আপনারা এভাবে আপনাদেরকে একদম সবাইকে আত্মগোপনে চলে যেতে হলো নেতাকর্মীদের। এটি কি একটা বিশ্বাসযোগ্য কথা জনাব আব্দুর রহমান? না, এটি 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 মানে এটি ধরেন, জনসম্পৃক্ততা না থাকলে আপনাদের এভাবে চলে যেতে হলো? না, জনসম্পৃক্ততা থাকবে না কেন? জনসম্পৃক্ততা আছে বলেই তো, জনসম্পৃক্ততা আছে বলেই তো আজকে নানান ফন্দি ফিকির করা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। একটা ভোটকে কিভাবে কিভাবে তারা তাদের কি বলে গাণিতিক আকারে অঙ্ক কষে কষে করবে, সেই ষড়যন্ত্র চলছে। আজকে কি করে একটা নির্বাচনকে নতুন একটা দলের জীবন দিয়ে এবং তাদের সেই প্রয়োজনে অনেক সময় নিয়ে হলেও, নির্বাচনকে বিলম্বিত করে হলেও, তাদেরকে যখন নির্বাচনের জন্য প্রস্তুত করা হবে তখনই নির্বাচন করা হবে, এই যে সমস্ত ফন্দি ফিকির। এবং আজকে কোন একটা জায়গায় যেন দেখলাম যে ইতিমধ্যে আসন কি বলে বন্টন হয়ে গেছে, 50-50, 200, এরকম নানান ইকুয়েশন, নানাভাবে নানান যোগ বিয়োগ ফলের অঙ্ক আমরা রাজনীতির নির্বাচনী মাঠে দেখছি, শুধু একটা মাত্র কারণে, সেটি হলো আওয়ামী লীগকে এই এই নির্বাচনের বাইরে রাখা, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ না করবার ফন্দি ফিকির আটা। তো মানুষের মধ্যে যদি আওয়ামী লীগের অবস্থান না থাকবে, জনগণের মধ্যে যদি আওয়ামী লীগের সেই শক্ত কি বলে যে বন্ধন না থাকবে, তাহলে এই ফন্দি ফিকির কেন করছে, কার জন্য করছে, কিসের স্বার্থে করছে? জি, আপনি নিশ্চয়ই এই বুঝতে সময়ের হবে। ফন্দি ফিকির নিয়ে কথা বলছিলেন। আমি একটু আপনাদের, যখন আপনারা ক্ষমতায় তখনকার ফন্দি ফিকির, মানে আমি এই জায়গাটাই আপনার কাছে স্পষ্ট হতে চাই। আপনি যেহেতু বলছেন সাধারণ মানুষ আসলে আপনাদের সাথে, পুলিশ প্রশাসন, ছাত্রলীগ, নেতাকর্মী, আপনারা কেন পালালেন? শোনেন, আমরা পালাইনি, আমরা পালাবো কেন? আমরা পালাবো কেন? আমরা একটা কথা আছে, রিট্রিট ডাজ নট মিন ডিফিট। সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে আজকে কোনো কোনো ক্ষেত্রে যেখানে আইন শৃঙ্খলার বালাই নাই, যেখানে কোনো বিচার চাইবার জায়গা নাই, আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে
যদি কেউ বিচার প্রার্থনা করে তাহলে সেখানে তাকে মারপিট করে বের করে দেওয়া হচ্ছে, সেখানে ধমক দিয়ে বিচারক পাল্টানো হচ্ছে, সেখানে কোনো কোনো বিচার প্রার্থীর পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না, এমন একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেখানে আওয়ামী লীগের একদম ওয়ার্ড লেভেল থেকে শুরু করে কেন্দ্র পর্যায় পর্যন্ত সমস্ত নেতা কর্মীর বাড়ি ঘর জ্বালিয়ে ছারখার করে দেওয়া হয়েছে এবং নির্বিচারে লুটতরাজ করা হয়েছে। তাদের বাড়িতে থাকবার কোনো অবস্থা নাই, তাদের মাঠে ঘাটে ধান খেতে তাদের কি বলে যে মানে কোনো রকম জীবন বাঁচানোর তাগিদ নিয়ে তারা বাংলাদেশে এখনো আছে। সুতরাং সেই অবস্থায় আইন শৃঙ্খলার যেখানে ন্যূনতম বালাই নাই, সেখানে কি আপনি এই 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 কথা আমাকে প্রশংসা করতেন? যদি আমি সেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আমার জীবনটাকে দিয়ে দিতাম, তাহলে কি আমার বীরত্বের পরিচয় আপনি পেতেন? নাকি আমাকে বেঁচে থেকে আমার লড়াই করে বাংলাদেশের মানুষের যেই কি বলে যে তাদের স্বাধীনতা খর্ব করবার চক্রান্ত হচ্ছে, তাদের জীবনযাত্রার মানকে ধ্বংস করে দিবার যে চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্ত থেকে বাংলাদেশের মানুষকে সুরক্ষা দেওয়া, বাংলাদেশের স্বাধীনতাকে সুসংহত করার পুনর্বার লড়াইয়ের সংগ্রামে আন্দোলনে নিজেদেরকে প্রস্তুত করা, এটাকেই আপনি প্রশংসা করবেন না ওটাকেই আপনি প্রশংসা করবেন? একদমই। এটা জনাব আব্দুর একই প্রশ্ন, দুঃখিত যে বারবার যেভাবে বলছি, যে তার মানে আপনারা এটি বলছেন যে মানুষ আপনাদের সাথে ছিল, প্রশাসন আপনাদের সাথে, আপনাদের নেতাকর্মীরা আপনাদের সাথে, তারপরেও আসলে এরকম একটা অবস্থা, ওই গুটি কয়েক চক্রান্তের আমাদের এই পরিণতি হয়ে গেল, মানে এটি আপনারা বিশ্বাস করেন? না, চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা অনেক সময় তাদের অন্ধকার গড়ে পথে দৃশ্যমান শক্তির চাইতেও বড় শক্তিশালী শক্তি হয়ে দাঁড়ায়। সুতরাং এটি তাদের দীর্ঘদিনের পরিকল্পনা, এবং এই পরিকল্পনা আমি যে কথাটি প্রথমেই শুরু করেছিলাম, যে বাংলাদেশের স্বাধীনতার পূর্বপর যেই রাজনৈতিক অপশক্তিটি এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল, সেই শক্তি পর্যায়ক্রমে নানান বাঁকে বাঁকে নানান পরিচয় নানাভাবে গোপন করে নতুন পরিচয় সামনে এনে তারা মূলত বাংলাদেশটার বিরুদ্ধেই ষড়যন্ত্র করেছে, এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই বঙ্গবন্ধুকে হারিয়েছি, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে এই বাংলাদেশকে একটা অভূতপূর্ব উন্নয়নের বাংলাদেশ তিনি দিয়েছেন। আজকে তিনি বাংলাদেশের 1 কোটি মানুষকে তিনি গত 15টি বছর ধরে বিনা পয়সায় তিনি খাবার দিয়েছেন। আজকে ছাত্রদের হাতে তিনি বছরের প্রথম দিনে বই তুলে দিয়েছেন। আজকে সেই বই কোথায়? আজকে বিধবা ভাতা কোথায়? আজকে বয়স্ক ভাতা কোথায়? আজকে মুক্তিযোদ্ধা ভাতা কোথায়? আজকে কি বলে মাতৃত্বকালীন সেই ভাতা কোথায়? আজকে বাংলাদেশের মানুষের মধ্যে হাহাকার কেন? সুতরাং এই শক্তি কখনো কখনো তারা কি বলে যে বিজয়ী হয়, কিন্তু চূড়ান্ত বিচারে তার মানে এই সরকারের ব্যর্থতাগুলো তুলে ধরেই আপনারা আবার আপনাদের জায়গা তৈরি করে নেবেন, সেরকমই কি আপনাদের পরিকল্পনা? বুঝতে পারেন এই কথাটি? মানে আমি বলছি যে এই সরকার বা বর্তমান সরকারের ব্যর্থতার জায়গাগুলো তুলে ধরেই আপনারা আবার আপনাদের অবস্থানে ফিরতে চান বা রাজনীতিতে ফিরতে চান, এই কি আপনাদের পরিকল্পনা? না, শুধুমাত্র তাদের ব্যর্থতাকে আমরা সম্বল করে আগাবো কেন? আমাদের নিজস্ব সম্বল তো আমাদের এগোবার সম্বল তো আমাদের আছেই। কারণ শেখ হাসিনা যা বাংলাদেশের মানুষের জন্য করেছেন, এবং প্রতিটি গ্রামকে তিনি শহরে রূপান্তরিত করেছেন, এবং বাংলাদেশের কতগুলো অভূতপূর্ব উন্নয়ন যে পৃথিবীব্যাপী আজকে সমাদৃত। পদ্মা সেতুর মতো একটা সেতু তিনি বাংলাদেশের মানুষের নিজস্ব অর্থায়নে তিনি করেছেন। বঙ্গবন্ধু টানেল তিনি নির্মাণ করেছেন, এলিভেটেড এক্সপ্রেস করেছেন। আমি মোটা দাগে এই কথাগুলো বলছি। সুতরাং তিনি আজকে দারিদ্রতার হার 18 ভাগে নামিয়ে এনেছিলেন, হত দরিদ্রর সংখ্যা তিনি 3 ভাগে নামিয়ে নিয়েছিলেন, এবং মাথাপিছু আয় প্রায়
$3,000 কাছাকাছি নিয়ে গিয়েছিলেন, এবং জিডিপি প্রবৃদ্ধি মানে কখনো 6% নিচে নামে নেই। সুতরাং এই বাংলাদেশকে আজকে পেছন থেকে কোঠারাঘাত করে হয়তো সাময়িকভাবে তারা বিজয়ী হয়েছে, এবং এই বিজয়ের উল্লাস, বিজয়ের আনন্দ তারা উন্মত্ত হতেই পারে, কিন্তু দিন শেষে বাংলাদেশের মানুষ তাদের নিজস্ব পাওনা, তাদের নিজস্ব হিসাব তারা নিশ্চয়ই কষে নেবে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ তার নেতৃত্ব, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের এই মানুষমুখী রাজনীতি, এই কি বলে যে এই বাংলাদেশের উন্নয়নমুখী রাজনীতি, সেই রাজনীতির ধারাবাহিকতা আমরা রক্ষা করে যাব, এবং সেই সঙ্গে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পেছনে থাকবে। এটা জনাব আব্দুর রহমান, আপনার বক্তব্য স্পষ্ট। আপনি বলছেন দিন শেষে আবার সেদিকে মানুষ যাবে। দিন শেষে আসলে কি হয় সেটি দেখবার মতো বিষয় আছে, দিনটা কখন শেষ হয় সেটাও একটা বিষয়। আপনি আসলে এই জায়গাটিও আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা এখানে চক্রান্ত, দিনটা কখনো কখনো লম্বাও হতে পারে, দিনটা আবার কখনো কখনো খুব ছোট হয়েও কাছে আসতে পারে। আপনার কি মনে হয় লম্বা না ছোট দিনটার মানে দৈর্ঘ্য কতটুকু? আমার তো মনে হয় যে মানুষের আকাঙ্ক্ষা হলো দিনটা খুব ছোট হয়ে যাক। কেমন ছোট বলতে কেমন, কত সময়কাল হতে পারে আনুমানিক? এটি এটি দিন তারিখ ঠিক করে বা সময় নির্ধারণ করে বলাও ঠিক না, আপনার আমার কাছে জিজ্ঞাসা করাও ঠিক হবে আচ্ছা, না। ঠিক আছে, আমি আবার তবুও এই বিষয়টিতেও আসবো, কারণ আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে, শফিউল আলম চৌধুরী নাদেল সাংগঠনিক সম্পাদক, তিনি বলেছেন মার্চের মধ্যেই বা মার্চের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। 26শে মার্চের মধ্যে বা 26শে মার্চে আপনারা ফিরবেন বলে মনে করেন। আকম মোজাম্মেল হক আসি এই বিষয়গুলোতে, কিন্তু আমি আসলে আপনাদের আত্ম উপলব্ধি কি আছে? এনিথিং ক্যান হ্যাপেন এনি টাইম। আচ্ছা, আপনাদের আত্ম উপলব্ধির জায়গাটা কি কি আছে সেই বিষয়গুলো আমি একটু জানতে চাই। আর যদিও আপনি বলছেন চক্রান্ত আর ষড়যন্ত্রের বিষয়টি বারবার বলছেন, আমি আপনাদের সাথেই কথা বলে, মানে আপনাদের নেতাকর্মীদের সাথেই কথা বলছিলাম। রাশেক রহমান সম্প্রতি আমার একটা অনুষ্ঠানে ছিলেন, আওয়ামী লীগের নেতা, তিনি একজন নেতা, তিনি বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়াটা এটা ছিল আওয়ামী লীগের প্রথম ভুল সিদ্ধান্ত, এবং সেটি আসলে আপনারাও পরবর্তীতে রিয়েলাইজ করেছেন এবং সেখান থেকে ফিরেও এসেছেন। কিন্তু তিনি যেটি বলছেন যে এই নমিনেশন প্রক্রিয়ায় যে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাদের কাউকে দিয়ে আগামী দিনের রাজনৈতিক আন্দোলন সংগঠন করতে পারবে না। 50 থেকে 60 লাখ টাকা করে নমিনেশন পেতে হয়েছে, যারা নমিনেশন পাননি তারা টাকাটাও ফেরত পাননি। অতএব সেই নেতাদের দিয়ে আর আন্দোলন সংগ্রাম হবে না। আমি দেখছিলাম নমিনেশন বোর্ডে আসলে আপনিও আছেন, আপনি, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, বি.এম. মোজাম্মেল হক, এনারা সেই নমিনেশন বোর্ডে ছিলেন। একটু এই অভিযোগটা সম্পর্কে বলবেন। আপনাদের নেতারাই এবং আরও নেতারা যারা অনানুষ্ঠানিকভাবে কথা বলেছেন, রাশিক রহমান আনুষ্ঠানিকভাবে আমার এই আয়োজনেই বলেছেন, অনানুষ্ঠানিকভাবে অনেকেই আসলে এই অভিযোগটা করছেন আপনাদের নেতাকর্মীরাই। আসলে কি 50 থেকে 60 লাখ টাকা করে নেওয়া হতো? আমি আপনাকে একটা কথা বলি, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ করে নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়টি, সেটি ছিল আমাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তটি মাননীয় প্রধানমন্ত্রিত্ব এবং আমাদের দলের সভাপতি তার নেতৃত্বেই হয়েছিল। এটা যেটি বলছিলাম, এটি ছিল একটা রাজনৈতিক সিদ্ধান্তের অংশ। সুতরাং সেটি ভুল ছিল, সেটি সঠিক ছিল, সেই ব্যাপারটি ব্যক্তিগত পর্যায়ে আমি একভাবে বলবো, আমার অন্য একজন সহকর্মী অন্যভাবে বলবে, আমার মনে হয় এটি বলার ফোরাম না। যেহেতু দলীয় একটা সিদ্ধান্তে এই সিদ্ধান্তটি গৃহীত হয়েছিল, সুতরাং তেমন একটা ফোরামেই কেবলমাত্র এটি নিয়ে বিতর্ক হতে পারে। এটি হলো এক। আর দ্বিতীয়টি হলো যে উনি যে অভিযোগটি তুলেছেন সেই ব্যাপারে আমি কোনো কথা না বলেও যদি এইভাবে এইটুকু বলি যে সেই মনোনয়ন বোর্ডের মনোনয়ন প্রক্রিয়াটা হলো এরকম যে তৃণমূল পর্যায় থেকে কিছু কিছু সুপারিশ কোনো প্রার্থীর পক্ষে থাকতো, এবং তিনটি যেই কি বলে গোয়েন্দা সংস্থা, তাদেরও একটা রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রী
তিনি সংগ্রহ করতেন এবং প্রতিটি ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই রিপোর্টটি উনি সংগ্রহ করতেন এবং সেটিকে সামনে নিয়েই একটা চুল ছিঁড়া বিশ্লেষণ করেই কিন্তু মনোনয়ন উনি চূড়ান্ত না করতেন। তাহলে আপনারা আসলে আপনাদের আমি শেষ করি। আচ্ছা এই এই প্রক্রিয়ায় কেউ যদি টাকা বা অর্থ গ্রহণ করেও থাকেন বা করেনও, তাহলে তিনি মনোনয়ন দেওয়ার সক্ষমতা রাখেন বা মনোনয়ন দেওয়ার কি বলে যে তিনি কোনো প্রভাব বিস্তার করতে পারেন, সেটির সুযোগ একেবারেই ওই মনোনয়ন বোর্ডে থাকতো না। এটুকু আপনাকে বলতে পারি। জি জি আপনি এটি মানে সে বিষয়টির কথা মানে সেটি সত্যি না বলে আপনি বলছেন যে 50 থেকে 60 লাখ করে টাকা নেবার যে অভিযোগটি সেটি সত্য না। আমার তো জানা মতে একদমই সত্য না। জি আর অনেকেই আবার এই বিষয়টা জানেন বলে বলছেন, সেটিও আবার আপনাদের দলের ভেতরেই। যাই হোক, এটি এখন খতিয়ে দেখবার মতো সেই জায়গাটি নেই। কিন্তু আপনি যেটি বলছেন যে গোয়েন্দা সংস্থাদের কাছ থেকেও রিপোর্ট নেওয়া হতো, মানে আপনার দলে কে মনোনয়ন পাবেন সেটি গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে হতো। না না, একটা গোয়েন্দা সংস্থা রিপোর্ট মানে আমি বলছি যে ধরেন একটা কি বলে যে ক্ষমতাসীন দল, সুতরাং ক্ষমতাসীন দলের যারা কি বলে ওই পর্যায়ে নেতৃত্ব দেন বা ওই পর্যায়ের যারা মনোনয়ন প্রত্যাশী, সুতরাং তাদের ক্ষেত্রে খোঁজ খবর নেওয়ার বিষয়ে নানানভাবে নানান জায়গা থেকেই বোর্ডের সভাপতি আমাদের দলের প্রধান তিনি নিতেই পারেন। সুতরাং সেই কি বলে গোয়েন্দা সংস্থাদের রিপোর্ট নেওয়াটা এটি যে একটা কি বলে যে মানে অপবিত্র জিনিস, বিষয়টা তো এরকম ভাববার কোনো কারণ নেই। কিন্তু চূড়ান্ত চূড়ান্ত সিদ্ধান্ত তো উনি নিয়ে থাকতেন মনোনয়ন বোর্ডের সাথে আলাপ আলোচনা করে। সুতরাং মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে মানে কে যোগ্য প্রার্থী, কে অধিকতর যোগ্য, সেই ক্ষেত্রে যদি কোনো কি বলে যে কোনো সহায়ক শক্তি আমাদের কি বলে যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারেন, তো সেই সাহায্যটি নেওয়া তো কোনো কি বলে যে অমূলক কিছু না। কিন্তু অমূলক নয় কি, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দলীয় সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কেন মানে সাহায্য করবে? সেটিতে একটা মানে সেটি কি সঠিক কাজ? মানে এই কাজটি কি বিএনপি বা অন্য কোনো দলকে করতে পারতো চাইলে? সঠিক কাজ কি বেঠিক কাজ সেই বিতর্কে আমি যাচ্ছি না। আমার কথা হলো যে আমার সিদ্ধান্ত সঠিকভাবে নেবার ক্ষেত্রে কোনো না কোনো পর্যায়ে কারো না কারো কাছ থেকে যদি সাহায্য নেওয়াতে আমার কি বলে আমি সমৃদ্ধ হতে পারি, আমার সিদ্ধান্ত নিতে সহায়ক হয়, তাহলে আমি সেই সুযোগটুকু কেন গ্রহণ করব না? আমার কথাটা এখানেই। জি, আপনার দলীয় নেতাকর্মীরা আসলে এই সুযোগটুকু বা এই সহায়ক ভূমিকাটা কেমনভাবে দেখেছে সেটিও নিশ্চয়ই আপনারা পরবর্তীতে জেনেছেন বা জানবার চেষ্টা করেছেন। আপনাদের বিরুদ্ধে আরও অভিযোগ, আমি আসলে কিছু অভিযোগের জায়গায় স্পষ্ট হই। প্রথমে দলীয়, তারপরে আর কি সার্বিক একটা জায়গা থেকেও শুনবো। ছাত্রলীগেরও একটা দায়িত্বে আপনারা ছিলেন। যখন ছাত্রলীগ কমিটি দিতে পারছিল না, তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আপনাদেরকে ডেকেছিলেন এবং আপনাদের উপর একটা দায়িত্ব অর্পণ করেছিলেন। এমনকি ছাত্রলীগের কমিটি দেবার ক্ষেত্রেও আমরা এই অভিযোগ একদম গণমাধ্যমে এসেছে। অনেকেই ব্যক্তিগতভাবে এই অভিযোগ করেছেন যে ছাত্রলীগের কমিটি দেওয়ার ক্ষেত্রে মোটা অঙ্কের টাকার লেনদেন, সেটি একদম জেলা পর্যায়ে থেকে জেলা শাখা সভাপতি সাধারণ সম্পাদক 10 থেকে 30 লাখ টাকা, গণমাধ্যমের খবর 50 লাখ টাকা গাজীপুরের ওখানে জেলা কমিটিতে, সেখানে জেলা ও মহানগর ছাত্র কমিটির ছাত্রলীগের শীর্ষ পদে কোটি টাকা, 1 কোটি টাকার উপরে লেনদেনের খবর আমরা জেনেছি, আপনাদের নেতাকর্মীরাও অভিযোগ করেছেন। শোনেন, এখন মিডিয়ার খবরের উপরে আপনি যদি নির্ভর করে এই ধরনের একটা মিডিয়াতে আপনি আমাকে যেসব প্রশ্ন করেন, তাহলে একদিক থেকে আমি বলবো যে দুঃখজনক, আর একদিকে বলবো যে ভালোই। কথাটা পরিষ্কার হওয়া দরকার, সেটা ছাত্রলীগের কমিটি ছাত্রলীগের নেতৃত্বই দিয়ে থাকে। এখন ঢালাওভাবে একটা অভিযোগ, এক একটা ইউনিটে একটি পদের জন্য একাধিক প্রার্থী সেখানে থেকে থাকে এবং এবং সেই যার পক্ষে রায় যায় এবং যার পক্ষে যায় না, যিনি নেতা হতে পারলেন না, যিনি নেতা হলেন, স্বাভাবিকভাবেই একটা ঢালাও বক্তব্য সামনে হাজির করা খুবই সহজ যে সে তো টাকা দিয়ে, অর্থ দিয়ে কমিটিতে পদ নিয়েছে।
এ কথাটা যেমন সত্য, তেমনি বড় সত্য হলো যে ছাত্রলীগের কমিটি ছাত্রলীগই দিয়ে থাকে। আমরা এই ধরনের অনেক অভিযোগ আমরাও শুনেছি। আমরা শুনে যখন সেই ব্যাপারগুলোতে তলিয়ে দেখতে গিয়েছি, সেই ব্যাপারগুলোর ভেতরে যখন ঢুকতে গিয়েছি, তখন দেখেছি যে এইটার কোনো প্রমাণ বা সে বিশ্বাস করবার মতো কোনো প্রমাণ অভিযোগকারীরা হাজির করতে পারেনি। সুতরাং এই মিডিয়ার ঢালাও কথা বা অভিযোগকারীর ঢালাও বক্তব্য এবং সেই বক্তব্যকে আমলে নিয়ে এই ধরনের আপনার একটা ইতিমধ্যেই আপনার এই মিডিয়া যশ খ্যাতি মানুষের কাছে গ্রহণযোগ্যতা সবকিছু পেয়েছেন। আমার মনে হয় যে আপনার এই এই মিডিয়া এই চ্যানেলটির যে গ্র্যাভিটি, সেই গ্র্যাভিটিটা আপনি নিশ্চয়ই জি, সংরক্ষণ করে মানে এই বিষয়ে দুর্নীতির এগিয়ে জায়গাগুলো নিয়ে মানে কমিটি বা মনোনয়ন বাণিজ্যের যে জায়গাটুকু সেটিকে আপনি পুরোপুরি অস্বীকার করছেন। তাহলে এত পরীক্ষিত নেতারা যদি বা ছাত্রলীগ বলি বা মানে স্থানীয় যেটি আমি বলছিলাম সরকার নির্বাচনে আপনারা যদি পরীক্ষিত নেতাদেরকে নিয়ে আসেন, তাহলে এত জনাব ওবায়দুল কাদের সাবেক সাধারণ সম্পাদক মানে সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, তিনি এত কাউয়া হাইব্রিড মুরগি ওনারা কিভাবে ঢুকলেন? ছাত্রলীগেও এত শিবির কিভাবে ঢুকলো যদি এত পরীক্ষিত ভাবেই আসে, যদি কোনো রকম এর মধ্যে আর কোনো বিষয় না থেকে থাকে? তো না না না, পরীক্ষিত ভাবে আসে সেটি তো একটা বিষয় আছেই। আর একটা হলো যে এই অনুপ্রবেশকারীরা বা এই ছাত্রলীগের ভেতরে ছাত্র শিবির বা অন্য রাজনৈতিক মতাবলম্বী যারা অনুপ্রবেশ করেছে, আমি তো বলেছি যে তাদের রাজনৈতিক মূল উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য তারা এমন এমন কৌশল অবলম্বন করেছে। এবং যখন একটা রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতায় থাকে এবং সেই ক্ষমতা থাকাকালীন অবস্থায়, আমি তো আগেই স্বীকার করেছি যে এইখানে তো দুর্বলতা আছেই, এখানে তো কিছু ব্যর্থতা আছেই। সেই জায়গা এটি এটি একটা কি বলবো যে সংগঠন ছাত্র ছাত্র শিবিরের মতো সংগঠন না, এটা কমিউনিস্ট পার্টির মতো সংগঠন না, এটা একটা মাস ওরিয়েন্টেড অর্গানাইজেশন। এখানে নানান শ্রেণীর নানান অংশের মানুষ এখানে কি বলে যে অংশগ্রহণ করতে পারে, সেই সুযোগ থাকতে পারে। এবং সেই সুযোগ গ্রহণ করার ছিদ্র পথ দিয়ে অনেকে অনেকে জঞ্জাল এবং আপনার কি বলেন, যেটি বললেন কাওয়া বলেন, হাইব্রিড বলেন, নানা শ্রেণীর মানুষ হয়তো ঢুকেছে, ঢুকে থাকতে পারে এবং ঢুকেছে, এটাই কিছু কিছু জায়গায় ঢুকেছে, এটাই সত্য। সুতরাং সেই সত্যকে আমি অস্বীকার করব না। নিশ্চয়ই নিশ্চয়ই ঢুকেছে এবং ভবিষ্যতে ভবিষ্যতে ব্যাপারে আমাদেরকে আরো অধিকতর সতর্ক থাকতে হবে, যাতে আমাদের সংগঠনের মধ্যে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে এবং এক এক কলস দুধের মধ্যে যেন এক ফোঁটা গোচু না দিয়ে পুরা কলসের দুধটাকে বিনষ্ট না করতে পারে। সেই ব্যাপারে নিশ্চয়ই ভবিষ্যতে আমাদের সতর্ক থাকা প্রয়োজন, জি সতর্ক হওয়া প্রয়োজন। জি, ছাত্রলীগের বিষয়ে একটু জানতে চাইছিলাম আপনাদের, মানে এই গণ অভ্যুত্থানের সময় আমরা ওবায়দুল কাদেরকে বলতে শুনেছি যে ছাত্রলীগ এই আন্দোলন দমনে ছাত্রলীগ একাই যথেষ্ট, এবং তারপরে ছাত্রলীগের ভূমিকা নিয়ে অনেক বিতর্ক, ছাত্রলীগ কিভাবে মারমুখী হয়েছে কিছু কিছু বিষয় ভিডিও আকারেও আমরা দেখেছি। আহ, এবং এখন আমরা জানতে পারছি ওবায়দুল কাদের তিনিও দলে বা শেখ হাসিনার কাছে তিনিও খুব আশ্রয় প্রশ্রয় এখন পাচ্ছেন না আসলে কি, এবং তার অনেক বিতর্কিত ভূমিকার বিষয়ে এখন উঠে আসছে। আমি দেখছিলাম আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে পেজটি, সেখানেও এমনকি এই বিষয়টি উঠে আসছে। আসলে কি ওবায়দুল কাদেরের অবস্থান কেমন এখন দলে? আমার তো জানা মতে অবস্থান তো ভালোই, খারাপ কি? আচ্ছা এমন খারাপ কিছু তো শুনি নাই। আচ্ছা, ওবায়দুল কাদেরের অবস্থান ভালো বলেই আপনি মনে করছেন। আহ, আপনাদের দুর্নীতি বা মনোনয়ন বাণিজ্য, কমিটি দেওয়ার বাণিজ্য, এই বিষয়গুলো জানতে চাইছিলাম, আপনি সেগুলো জায়গাগুলো অস্বীকার করছেন। একটা জায়গায় আপনাদের একটা প্রতিশ্রুতি ছিল যেটিতে মানুষ খুব আশ্বস্ত হয়েছিল। আপনারা বিএনপির দুর্নীতির একটা ফিরিস্তি দিয়ে 2008-09 সেই নির্বাচনের সময়টাতে ইশতেহারে আপনারা বলেছিলেন যে আপনারা আপনাদের প্রতি বছর বছর আপনারা আপনাদের সম্পদের হিসাব তুলে ধরবেন, সেটি সংসদ সদস্য থেকে শুরু করে মন্ত্রী এবং প্রধানমন্ত্রী পর্যন্ত, এবং তাদের পরিবারের সম্পদের হিসাব। সেটি আপনারা ভুলে গেলেন কেন, বা সেই প্রতিশ্রুতিটা আপনারা রাখলেন না কেন? কিরকম? আমরা তো বিগত নির্বাচনের সময় যখন প্রার্থী হই, যারা যারা প্রার্থী হয়েছিল,
তারা সকলেই তাদের হলফনামা হ্যাঁ, দিয়েছে কিন্তু নির্বাচন প্রতি কমিশন। বছর বছর জনসম্মুখে প্রকাশ করার ইশতেহারে আপনাদের সেই প্রতিশ্রুতিটি ছিল। না, সেই প্রতিশ্রুতি ছিল, এবং আপনার কি বলে যে প্রতিটি নির্বাচনের সময় হলফনামায় প্রত্যেক প্রার্থী দিয়েছিল, এবং এই কি বলে যে এই 2024 সালের নির্বাচনের 6 মাসও তো অতিক্রান্ত হয় নাই, সেই সময় এই ধরনের একটা বিপর্যয়ে মুখোমুখি আমাদের হতে হলো। সুতরাং এই এই এই, সততা আমাদের দলের প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার নিজেরও আছে। তিনি তাদের দলের মানে প্রতিনিধি আকারে, বিশেষ করে যারা মনোনয়ন পেয়েছিলেন তাদের হলফনামায় তারা নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনে জমা দিয়েছে, এবং প্রতি বছর বছর সেই প্রক্রিয়াটি শুরু হবার আগেই তো এই ধরনের ঘটনাটি আমাদের সামনে ঘটলো। এটা তো 24-এ আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন 2008-এ, মানে সেই প্রথমবার 15 বছরের টানা ক্ষমতার প্রথম দফার আগেই আপনারা এই প্রতিশ্রুতি 2008-এ আপনাদের নির্বাচনী ইশতেহারের এই প্রতিশ্রুতি ছিল 5.3 অনুচ্ছেদে আপনাদের ইশতেহারের। আপনাদের প্রতি বছর বছর আপনাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করার কথা ছিল। যদি আপনারা করতেন, এই অভিযোগগুলো তো হালে পানি পেত না যদি তা অসত্য হতো, তাই নয় কি? নিশ্চয়ই নিশ্চয়ই, এবং এটি এটি করা উচিত ছিল, এবং এই কথা বলে যদি না করা হয় তাহলে এটি বলবো যে আমাদের একটা ভুল। জি, যদি অবশ্যই করা হয় নাই আর কি, সেজন্য অনেক সমালোচনা আপনাদের আছে। আপনি বলছেন হলফনামা প্রতি বছর বছর মানে নির্বাচনের আগে হলফনামা দেওয়া হয়, হ্যাঁ আসলেই হলফনামা দেওয়া হয়, এবং সেখানে যে সম্পদের বৃদ্ধির হিসাবটা দেখা যায় হলফনামা বিশ্লেষণ করেই, যেটা আপনারা বলছেন তার মধ্যেই, সেটিও তো চোখে লাগার মতো। জনাব আব্দুর রহমান, সেটি কি আপনারা কখনো চিন্তা করে দেখেছেন বা খতিয়ে দেখেছেন? যেমন ধরেন জি, বলেন বলেন যেমন ধরেন আমি বলেন। যদি কয়েকটা বলি যে না, চোখে সিরাজগঞ্জ লাগার মতো। 2 আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরি, তার হলফনামা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে তার সম্পদ 497 গুণ বেড়েছে। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সম্পদ, অস্থায়ী সম্পদ 32 গুণ। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম, যিনি প্রয়াত, তার নগদ টাকা বেড়েছে 222 গুণ। ফেনী 2 এর নিজাম হাজারের স্ত্রীর সম্পদ 100 কোটি টাকা বেড়েছে। সলিমের আয় বেড়েছে, সেটিও আসলে মানে এরকম অনেক 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 গুণ আর কি বেড়ে যাচ্ছে। এই বিষয়গুলোকে আপনারা কখনো অ্যাটেনশন দিয়েছেন? না, সেটি সেটি অ্যাটেনশন দিবার কি বলে যে আমাদের সেই ধরনের মানে কি বলবো যে আহ, সেই ধরনের কি বলে যে আমরা মনোযোগী হই নাই, এটা ঠিক, এটা ঠিক। তবে চোখে পড়ার মতো আর একটা কি শব্দ ব্যবহার করলেন, কানে লাগার মতো নাকি আরেকটা? চোখে পড়ার মতো, মানে চোখে পড়ার মতো কি না, না এই যে এই হিসেবগুলো যেভাবে দেখা যাচ্ছে সেটা কি চোখে, এবং এটা কিন্তু তাদেরই হলফনামা বিশ্লেষণ করে। না না, বুঝতে পারছি। তো এরকম যদি হয় তো সেই ব্যাপারে তদন্ত হবে। সেই ব্যাপারে যদি কোনো জায়গায় কি বলে গরমিল থাকে বা সন্দেহ প্রকাশ করবার মতো কোনো কিছু থাকে, তাহলে তো সেক্ষেত্রে সরকারের মেকানিজম আছে, সেই মেকানিজম দিয়ে এর একটা যাচাই বাছাই তো হবার সুযোগ আছেই বা থাকেই। ছিল, সুতরাং কিন্তু সেই এই সুযোগ। এই যে 15 বছর 17 বছর হলো সেই মেকানিজমের মাধ্যমে যাচাই বাছাই হয়নি বলেই এই প্রশ্নটা আজ আমি মানে করবার একটা অবকাশ তৈরি হচ্ছে। আপনারা যে যাচাই বাছাইয়ের কথা বলছেন, আরেকটি বড় অভিযোগ খুব আলোচিত হচ্ছে এস আলম কাণ্ড। তিনি ডেইলি স্টারের খবর আসলো লক্ষ কোটি টাকা পাচার করে, মানে দেশ থেকে তিনি পাচার করে দিয়েছেন। সেই খবরটি ঠিক নাকি মিথ্যা, এই বিষয়ে যাচাই বাছাইয়ের জন্য হাইকোর্ট একটা আদেশ দিলেন। সেই বিষয়ে কাজও শুরু করলো বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স এবং দুদক, তাদের একটা তদন্ত শুরু করলো, কিন্তু আবার হাইকোর্টের সুপ্রিম কোর্টের চেম্বার আদালত সেটি আদেশ দিয়ে সেই তদন্তটি থামিয়ে দিল, স্থিতাবস্থা সেটিতে জারি করে দিল। এরকমটি আসলে কেন হলো? মানে তদন্তের কথা বলছেন, যাচাই বাছাই। আরেকটু বলি জনাব আব্দুর রহমান, তিনি 2022 সালের 10ই অক্টোবর তিনি বাংলাদেশি পাসপোর্ট প্রত্যাহার করেন, এস আলম সপরিবারে প্রত্যাহার করেন, এবং একই দিনে একই সন্ধ্যায় বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশে স্থায়ী বসবাসের অনুমোদনও পেয়ে যান। এত এত ফেভার কেন তার প্রতি? না, ফেভারটা কে করেছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কাছে পাসপোর্ট বিদেশি মানে পাসপোর্ট প্রত্যাহার করেছেন, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে মানে বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশে নাগরিকত্ব দেওয়ার এখতিয়ার রাখে? না না না, বিদেশি নাগরিকত্ব তো তিনি নিয়েছেন, কিন্তু হ্যাঁ। বাংলাদেশের নাগরিকত্ব তিনি প্রত্যাহার করেছেন, এবং বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে নিয়েছেন। সেটি কিভাবে সম্ভব হলো? মানে এটি তো একটা কঠিন কাজ।
এক সন্ধ্যায় এটি সম্ভব হয়ে গেল, এত ফেভার কেন এস আলম, যার বিরুদ্ধে লক্ষ কোটি টাকা পাচারের অভিযোগ? না না, আমার আমার কথাটা হলো যে এই সুযোগ কেন গ্রহণ করলো, কিভাবে গ্রহণ করতে পারলেন, এটা তো একটা আইনি ব্যাখ্যার বিষয়। এবং আপনি আদালতের কথাটাও এখানে নিয়ে আসছেন কোনো না কোনো পর্যায়ে, এক পর্যায়ে। তো সুতরাং এটা আইন আদালত সম্পর্কে আমার কোনো মন্তব্য আমি করতে চাই না। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনো আইন আদালতের রেফারেন্সে তিনি করে থাকেন, তাহলে সেটা তো বিচারিক আদালতের বিষয়, সেই জায়গায় আমি কোনো কথা বলতে চাই না। তবে আমি সামগ্রিকভাবে একটা কথা বলতে চাই, আপনার মাধ্যমে পরিষ্কার করেই বলতে চাই, এস আলম হোক আর জেড আলম হোক, যিনি যেই হন, সেটি যদি এমন হয় যে আজকে কি বলে তাদের বিরুদ্ধে যেই ধরনের অনিয়ম, দুর্নীতি, নানান কথা নানাভাবে প্রকাশ হচ্ছে, প্রচার মাধ্যমে প্রচার হচ্ছে, এবং রাজনৈতিক ভাবেও আমরা কেউ কেউ ব্যবহারও করছি। সুতরাং এইগুলো না করে এই গায়েবানা আহ, মানে সংখ্যা কোটির থেকে হাজার কোটি, হাজার থেকে লক্ষ কোটি না নিয়ে, আমার মনে হয় যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে, একটা সুনির্দিষ্টভাবে সেই অভিযোগগুলো কি বলে যে আহ, সুনির্দিষ্টকরণ করে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করে, এবং সেই ব্যবস্থা যদি আইনানুগ এবং নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হয়, এবং সেটি যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্য পূরণের লক্ষ্যে না হয়, তাহলে অবশ্যই সেই ধরনের ব্যবস্থাকে আমরা স্বাগত জানাব। জি, কিন্তু আপনাদের সময় সেটি হলো না কেন? আপনারা দীর্ঘ সময় আর থাকলেন, এত অভিযোগ আপনাদের বিরুদ্ধে আসলো, কিন্তু সেই অভিযোগের তদন্ত পর্যন্ত থেমে গেল। এস আলমের বিরুদ্ধে অভিযোগের তদন্তের কথা বলছি, সেটিও পর্যন্ত আটকে গেল। মানে এমনকি যদি মানে তখন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন তিনিও বলেছিলেন বেগম পাড়ার কথা। আমি একটু এই প্রশ্নটাও করতে চাই যে ধরুন এখন আপনারাই যারা বিদেশে আছেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়ামের মতো দেশে। আপনাকে কে বলছে জি, বিদেশে আছি? কি আপনাকে কে বলছে? মানে আপনি আপনি কোথায় আছেন আমি জানি না, কিন্তু ধরেন যারা আছে, যেমন ধরেন কিছুদিন আগে তথ্যমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রীও ছিলেন ডক্টর হাসান মাহমুদ, তিনি বেলজিয়াম থেকে যুক্ত হলেন। আমরা জানি আমাদের সাথেও ব্যক্তিগতভাবে কথা হয়েছে, অনেকেই যুক্তরাষ্ট্রে আছেন, অনেকেই কানাডায় আছেন, বিভিন্ন জায়গায় আছেন। তো বেগম পাড়ার কথা আমরা শুনেছি। তো মানে তারাও কিভাবে আছেন? আপনি দলের একজন নীতি নির্ধারক পর্যায়ের ব্যক্তি, আপনি জানবেন তারাও কিভাবে আছেন। তারা মানে কিভাবে আছেন তারা, তাদের জীবন জীবিকা বিদেশে, বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশে তাদের আয় ইনকাম, বিদেশে কিভাবে আসলে তারা আছেন? না, যারা আছে সেটি তারাই উত্তর দিতে পারবে না, আমি তো এটার উত্তর দিতে পারবো না। তবে নিশ্চয়ই বেলজিয়ামের মতো জায়গায়, আমেরিকার মতো জায়গায়, ইংল্যান্ডের মতো জায়গায়, বা অন্যান্য যেসব দেশের কথা আপনি বললেন, সেই সমস্ত জায়গায় নিশ্চয়ই আপনার পানির নিচ দিয়ে সাঁতরিয়ে আসা যাবে না, একদমই। জঙ্গল দিয়ে পালিয়ে আসা যাবে না, নিশ্চয়ই বৈধভাবেই তাদের আসতে হবে। সুতরাং সেই পথেই তারা আসছে, এবং যেহেতু তারা দীর্ঘদিন আসা যাওয়া করে, নিশ্চয়ই এই ধরনের কোনো কি বলে যে আপনার কি বলে জীবন জীবিকার ব্যবস্থা বা কোনো না কোনো ভাবে তাদের সেই সঙ্গতি আছে বলেই হয়তো আছেন। নিশ্চয়ই সেই এখন সংগতি আপনার আছে কাছে বলেই যদি তো আসছেন। বেগম পাড়ায় আপনার কারা কাছে আছেন যদি সেই খবরটিও আপনারা আমাকে কখনো জানাননি। আপনি কোথায় আছেন সেটা কি আপনি বলতে চান? যে মানে আপনি বলছিলেন আপনি কোথায় আছেন, মানে সেটা কি আপনি বলতে চান? আমি ভালো আছি, আমি সুস্থ আছি, সুন্দর আছি, এটুকুই আমি জানাতে আচ্ছা, চাই। ঠিক আছে। আপনি যতটুকু বলতে চান ঠিক ততটুকুই, তার বাইরে হয়তো আপনার ব্যক্তিগত জায়গা থেকে আম আমি আর প্রশ্ন করব না। আমি একটু এবারে আসি আপনাদের প্রত্যাবর্তন। আপনি বলছিলেন যে আপনারা ফিরে আসবেন। ওই বক্তব্যগুলোর কথাও বলছিলাম যে শফিউল আলম চৌধুরী নাদেল তিনি বলছেন মার্চের আগেই শেখ হাসিনা দেশে ফিরবেন, বা ২৬শে মার্চ আপনারা সবাই সিনিয়র নেতারা মনে করেন আপনারা ২৬শে মার্চ সবাই একযোগে ফিরে আসবেন। এটি বলছেন আকম মোজাম্মেল হক। আপনাদের আসলে ফিরে আসার, বাংলাদেশে ফেরার প্রক্রিয়াটা কি? আমাদের বাংলাদেশের ফেরার প্রক্রিয়াটা খুবই সহজ। সেটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের শক্তিই হলো এই দলের প্রধানতম শক্তি। জনগণই হলো আমাদের রাজনীতির মূল উৎস। সুতরাং সেই জনগণের শক্তি নিয়েই, জনগণকে সাথে নিয়েই আমরা যেই বিপর্যয়ের
মুখে আমরা পড়েছি, মানে আমাদের ফেলানো হয়েছে একটা ষড়যন্ত্রের জায়গা থেকে। সেই ষড়যন্ত্রের জাল এই দেশের জনগণই উন্মোচন করবে, উপড়ে ফেলবে, এবং জনগণই আবার তারা তাদের কি বলে যে পরীক্ষিত রাজনৈতিক দল আওয়ামী লীগকে সাথে নিয়ে তারা ঘুরে দাঁড়াবে, তারা ফিরে দাঁড়াবে। জি। বাহাউদ্দিন নাসিম বলছেন যে আপনারা মানে আওয়ামী লীগ নানান কর্মসূচি দেবে, সেই এবং ফেব্রুয়ারির মধ্যে নানান কর্মসূচি, তারপরে হয়তো সর্বাত্মক হরতালের একটা কর্মসূচিতে যাবেন। 18 তারিখে, 18ই জানুয়ারি একটা হরতাল হবে এরকম একটা আওয়ামী লীগের পক্ষ থেকে শোনা গিয়েছিল শেখ হাসিনার একটি ফোন আলাপের মাধ্যমে। সেটি যাচাই বাছাই করার সুযোগ যদিও কারো ছিল না, কিন্তু সেই হরতালটি হয়নি। গেল বছরের 10ই নভেম্বর নূর হোসেন দিবসেও আপনারা ডাক দিয়েছিলেন 0 পয়েন্টে জমা হওয়ার, কিন্তু সেখানেও খুব একটা করা যায়নি। মানে কারণ সেটিও একটা যথেষ্ট কারণ আছে দেশে, সেইভাবে দাঁড়াতেও পারেনি মানুষ। কিন্তু কেনই বা দাঁড়াবে মানুষ? নেতারা যখন দেশের তাদের সাথে নাই, পাশে সাধারণ এই যে কর্মীরা, সাধারণ মানুষ কেন তাদের জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়াবে? এই যে হয় নাই, আপনি বললেন 10ই নভেম্বরের কথা, হরতালের কথা, 18 তারিখের কথা, হয় নাই। আপনি বললেন হয় নাই, হয় নাই যে এটাও একটি হওয়া, এটাও একটি হওয়া। কারণ কেন হয় নাই সেটা নিশ্চয়ই আপনার যদি সত্য আহ, উপলব্ধির একটা সরল স্বীকৃতি বা সকল স্বীকারোক্তি আপনার মধ্যে থাকে, তা নিশ্চয়ই আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন কেন হয় নাই। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এমন এখনো এমন কোনো রাজনৈতিক দেউলিয়াত্বের মধ্যে যায় নাই যে তারা একটা কর্মসূচি দেবে আর সেই কর্মসূচিটা কি বলে খা খা করবে, এমনটি হওয়ার মতো কোনো ঘটনা ঘটে নাই। এবং আপনি বারবার বলছেন, বারবার বলছেন, আমিও বারবার বলছি যে এটি এটি একটা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া এক জিনিস, আর চক্রান্ত ষড়যন্ত্রের শিকার হওয়া আর এক জিনিস। জনগণ থেকে যদি বিচ্ছিন্ন হব, তাহলে এই বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে আজকে যারা শাসন ক্ষমতায় আছে, আজকে যারা ক্ষমতা জবরদখল করেছে, আজকে যারা ক্ষমতা ছিনতাই করে এই বাংলাদেশের মসনদে আছে, তাদের এত ভয় কেন এই আওয়ামী লীগকে নিয়ে? তাদের এই আওয়ামী লীগকে নিয়ে এত ভয় কিসের? লেট দি পিপল ডিসাইড যে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন না আওয়ামী লীগ জনগণের বন্ধু। এটা মানুষকে ভাবতে দেন, মানুষকে সেই সুযোগটা দেন, মানুষ ঠিক করুক। আপনি আমি এই কি বলে মিডিয়ায়, এই পত্র পত্রিকায় এইসব কথাবার্তা বলে তো আসল সত্যকে মানে প্রকাশ করার আড়ালে রাখা হবে। সুতরাং এইসব কথা বলার তো জনগণ আমার মনে কিভাবে হয় ডিসাইড করবে? যে মানে জনগণকে ডিসাইড করতে দেন, আপনি বলছেন কিভাবে ডিসাইড করবে? জনগণকে ডিসাইড করবার সোজা রাস্তা তো একটাই, সোজা রাস্তা একটাই। আপনি একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন দেন, ঠিক সে এই নির্বাচনে কথাটাই জনাব আব্দুর রহমান একই লাইন বিএনপি এতদিন বলেছে, মানে যখন আপনারা ক্ষমতায় ছিলেন ঠিক একই লাইন বলেছে যে জনগণকে এত ভয় কেন। তখন বলেছে, তখন আসলে ঠিক এই জায়গাটায় আওয়ামী লীগ ছিল, যে আওয়ামী লীগের এত ভয় কেন, একটা নিরপেক্ষ নির্বাচন দেন তত্ত্বাবধায়ক হুম, সরকারের আমলে। ঠিক একই হুম। লাইন বলেছে, আপনার কি মনে পড়ে? আমার 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 কথা আপনাকে এখানে খুব স্পষ্টভাবে বলি। বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সরকার তিনটি নির্বাচন করেছে, যেই তিনটি নির্বাচন নিয়ে আপনাদের মতো মিডিয়ায় এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো একটা বিতর্কিত নির্বাচন বলে বলে। তাদের উদ্দেশ্যে এবং আপনাদের উদ্দেশ্যেও বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সেই সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বাংলাদেশের সংবিধানের প্রতি নিঃশর্ত আনুগত্য থাকবার কারণে, সেই সংবিধানকে সমুন্নত রাখবার জন্যই কিন্তু তিনি সংবিধান সম্মতভাবে তিনটি নির্বাচন করেছে। সংবিধান হয়তো পরিবর্তন করে। সেই নির্বাচনে না না সেই নির্বাচনে অনেকেই অংশগ্রহণ করে নাই, অনেক অংশগ্রহণ করেছে। বা কিছু কিছু দল নির্বাচনে অংশগ্রহণ করলে একটা আপনাদের এবং বাংলাদেশের অনেক অনেক রাজনৈতিক শক্তিগুলো মনে করত যে এটি একটি কি বলে পার্টিসিপেটরি ইলেকশন হয়েছে।
তো তারপরও বলবো এটি একমাত্র সংবিধানের কি বলে যে আনুগত্য প্রকাশ, সংবিধানকে সমুন্নত রাখবার ধারাবাহিকতা রক্ষার্থেই কিন্তু এই নির্বাচনগুলো করতে হয়েছে। মানে তাতে জনগণ ভোট সুতরাং দিতে পারুক বা না আমি পারুক। বলি, বলুন। সম্প্রতিকালে সম্প্রতিকালে আহ, মহামান্য আদালত তারা সংবিধানের ভেতরে এই কি বলে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশনটা তারা নতুন করে সন্নিবেশিত করেছেন, এবং আমার মনে হয় যে এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকেই হয়তো তার একটা চূড়ান্ত ফয়সলা তারা করবেন। তো সুতরাং আমরা যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা বলছি, সেটি এই সংবিধানের আওতার মধ্যে থেকেই কিন্তু বলছি, সংবিধানের বাইরে যে আমরা বলছি না। জি যেহেতু সংবিধানে এই প্রভিশনটাকে রাখবার অভিপ্রায় ব্যক্ত করেছেন বা মহামান্য আদালতের অবজারভেশন আছে এবং তারা এইটিকে সন্নিবেশিত করতে চান, সেই জায়গা থেকেই কিন্তু আমি কথাটি বলছি। জি তাহলে মানে যদি ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক মানে এখন যে অন্তর্বর্তীকালীন সরকারটি আছে সেই সরকার একটি নির্বাচন আয়োজন করলে, যদি আপনাদেরকে বলা হচ্ছে, তারা বলছেন যে আপনাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, আন্দোলনকারীর মানে প্রধান আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন ছাত্ররা এরকমটা বলছে, বৈষম্য বিরোধী ছাত্ররা, অনেক রাজনৈতিক দলই অবশ্য তাদের সাথে সহমত নন। যদি আপনারা নির্বাচন করেন, আপনারা কি মনে করবেন যে মানে স্বস্তির সাথে নির্বাচন করবেন, যে সব ঠিকঠাক আছে, কোনো আপত্তি থাকবে না আপনাদের? আপনাকে একটা কথা বলে দিই, আমি আপনার কাছে উত্তরটা আমি আশা করি। আওয়ামী লীগকে কোনো অবস্থাতে নির্বাচন করতে দেওয়া হবে না, এটি এটি কোন ফ্যাসিবাদী উক্তি? এই আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলা হয়, স্বৈরাচার বলা হয়, এই উক্তিটি মানে ফ্যাসিবাদের একটা চরম জায়গায় গিয়ে বলতেছে কিনা, এটা আপনার কাছে আমি জানতে চাই। এটি কোনো গণতান্ত্রিক ভাষা? এটি কোনো চলমান রাজনৈতিক যেই কি বলে যে কৃষ্টি কালচার, এটি তার মধ্যকার ভাষা, নাকি এটি কোন ভাষা? জি সেই প্রশ্নটি আপনি করতেই পারেন, সেই প্রশ্নটি করা যে খুব অযৌক্তিক তাও নয়, এটি এই প্রশ্নটি আপনি করতেই পারেন, কোনো দল কেন নির্বাচন করতে কেউ দেবে না, এই সিদ্ধান্তটা কিভাবে? না না না, আমি বলছি সিম্পলি ইট ইটসেলফ ল্যাঙ্গুয়েজ, যেই শব্দ চয়ন করেছে সেই শব্দ চয়নটিকে আপনি কিভাবে বিবেচনা করেন, জি আপনি মানে কি মনে করেন? জি এই প্রশ্নটি আপনি করতে যাদের পারেন। মুখ থেকে যাদের মুখ থেকে এই ধরনের কথা বের হয়, যারা এই ধরনের কথা বলতে পারে, তারা যখন তারা যখন একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে, তাদের ভুল ভ্রান্তি থাকতেই পারে, আছে, আমি স্বীকার করি, সেই শক্তিকে যখন তারা ফ্যাসিবাদ বলে, তাহলে এরা কি? তাহলে এদেরকে আপনি কি ভাষায় বলবেন? এর উত্তর নিশ্চয়ই আপনার কাছে এই মুহূর্তে জানা নাই। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন কি? জি যে জি আপনি এই প্রশ্নটা যৌক্তিকভাবে করতেই পারেন, আপনার এই প্রশ্ন করবার যে জায়গাটি সেটির সাথে আমি দ্বিমত জানাচ্ছি না, কিন্তু আমি আমি আসলে এই জিনিসটা বলছি যে আপনারা বলেছিলেন সংবিধানের কথা, সংবিধানের ধারাবাহিকতা, বা এখনো বলছেন ধারাবাহিকতা রক্ষার্থে। আমি আসলে এই প্রশ্নটা করছিলাম, এর আগেও আমি এই প্রশ্নটা করেছি, যে তাতে মানুষ ভোট দিতে পারুক বা না পারুক, জনরায়ের বাস্তবায়ন বা প্রতিফলন ঘটুক বা না ঘটুক, আপনারা ওই ওই ন্যারেটিভেই যে 14, 18, 24 আর কতদিন আসলে আপনারা ওই ন্যারেটিভে যেতেন? দেখছেন যে আপনি বিরোধী দলের দায় দিচ্ছেন, সেই দায়টা যদি দিয়েও থাকে বিএনপিকে বা অন্য রাজনৈতিক দলগুলো যারা অংশগ্রহণ করলো না, এরকমভাবে আপনারা আর কতদিন চালানোর পরিকল্পনা করেছিলেন? আমার মনে হয় আপনি আগের প্রশ্নটা থেকে সরে এসছেন। এইরকম এইরকম ভাবে কি বলে মানে কথাটা আমি মানে হারিয়ে ফেলেছি। কি আমি কি কি আবার কি প্রশ্ন, চাই? মানে আমি বলছিলাম যে আপনি এই সরকারের কথা বলছেন, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা, সংবিধানের ধারাবাহিকতার কথা, মানে আপনাদের সময় আপনারা ওই সংবিধানের ধারাবাহিকতার কথা বলেছেন, এখনো বলছেন সংবিধানের ধারাবাহিকতার কথা, কিন্তু তাতে আসলে জনগণ ভোট দিতে পারুক বা না পারুক, জনরায়ের প্রতিফলন ঘটুক বা না ঘটুক, তাতে আসলে খুব কিছু যায় আসে না, মানে 14, 18, 24 তার প্রতিফলনটা হয় নাই বা জনগণ ভোট দিতে পারে নাই। এই বাস্তবতায় আপনাদের আর কতদিন আসলে এভাবে এই প্রয়াসটা, সংবিধানের ধারাবাহিকতা রক্ষার ন্যারেটিভটা চালিয়ে যাবার? শুনেন শারমিন, আপনি আমার একটা পছন্দের মানুষ, আপনি আহত হেন না, এবং যারা এই কথা শুনে যদি কেউ আহত হয়, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করব। এই পদ্ধতিতে মানুষ ভোট দিতে পারে নাই, এই কথাটা তাদের রাজনৈতিক কথা। মানুষ ভোট দিতে পারে নাই কেন? আমি একটা 2024 সালে একটা নির্বাচন করেছি,
সেই নির্বাচনে আপনার 3 জন প্রার্থী ছিল এবং আমার 194টা ভোট কেন্দ্র। আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, আপনি একটা ভোট কেন্দ্রে, 194টা ভোট কেন্দ্রের মধ্যে একটা ভোট কেন্দ্রে যদি বলেন বা খুঁজে বের করতে পারেন যে সেখানে ভোট পড়ে নাই, কেউ ভোট কারচুপি করেছে, সেখানে ভোটের কি বলে গরমিল হয়েছে, বা ভোটের কি বলে যে আপনার কেউ কারসাজি করেছে, তাহলে আমি আর কোনোদিন নির্বাচনী রাজনীতি করব না। এবং কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সেখানে 52% বেশি ভোট সেই কি বলে যে নির্বাচনে পড়েছিল। বাংলাদেশে কিছু কিছু মানুষ ভোট দেয় নাই, ভোট কেন্দ্রে যায় নাই, সেই দায়িত্বটা তো আমরা কিভাবে নেব? যারা যায় নাই, যদি ওনারা যেতেন আমরা খুশি হতাম, যান নাই তাদের রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে। সুতরাং সেই দায়ভারটা তো আমাদের উপরে যদি চাপিয়ে দেন, তাহলে আমাদের প্রতি অবিচার করা হবে। তাহলে আমি বলবো আমাদের প্রতি আপনারা অবিচার করবেন। জি, আপনারা বিএনপি বা যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে নাই তাদের প্রতি সুবিচার করেছিলেন? যে মানে বিএনপি বা বিরোধী দলে যারা সেই সময়ের রাজনীতিক ছিলেন তাদের প্রতি আপনারা সুবিচার করেছিলেন? বিএনপি বা মানে বিরোধী রাজনৈতিক দলগুলো যারা ছিল, বিশেষত বিএনপি, তাদের প্রতি আপনারা কি সুবিচার করেছিলেন? না, আমরা সুবিচার মানে অবিচার তো আমরা করি নাই। সুবিচার করবার জন্য তো তাদেরকে আহ্বান করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বারেবার যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন। তারা তো নির্বাচনে অংশগ্রহণ করে নাই, এবং আজকেই তো বুঝতে হবে কেন তারা সেদিন নির্বাচনে অংশগ্রহণ করে নাই এবং কেন তারা সংবিধানের যে ধারাবাহিকতা তারা সমুন্নত রাখবার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে নাই। আজকে তো একটা সাংবিধানিক ক্রাইসিস সৃষ্টি হলো, আজকে তো সাংবিধানিক একটা সংকট তৈরি হলো। এটি তো আপনাকে স্বীকার করতেই হবে যে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার তো সাংবিধানিক কোনো সরকার নয়, এটা একটা অবৈধ সরকার। সুতরাং এমন একটা সাংবিধানিক ক্রাইসিস তৈরি হোক, সংকট তৈরি হোক, এটা কি আমাদের বাংলাদেশের মানুষের কাছে কাম্য? এটি কি একটা কি বলে যে আমরা একটা সুনাগরিক হিসেবে এটি আমরা কামনা করতে পারি, আশা করতে পারি, আশা করা উচিত? কিন্তু সেই আজকে বলবেন যে সেইখানেই তো আপনার ক্ষমতাচ্যুত হয়েছি, কিন্তু কি হয়েছে? সাংবিধানিক শূন্যতা এসেছে, সংকট এসেছে। আজকে একটা অসাংবিধানিক সরকার এই মাথার উপরে চেপে বসেছে। আর আপনি বাংলাদেশ আওয়ামী লীগের গত 3 টার্মের সরকারের নানান সংসদ সদস্য, মন্ত্রী, নানান অনিয়ম, অনুযোগ, অভিযোগের কথা আপনি তুলে ধরছেন। তারা এইটা করে নাই, এইটা করা উচিত ছিল। হ্যাঁ, অবশ্যই উচিত ছিল, হয়তো করে নাই, ভুল হয়েছে। কিন্তু আপনার কাছে আমি জানতে চাই, এই বিগত 6টা মাসের একটা পরিসংখ্যান আপনি নেন না, যে এই বর্তমান সরকারের কার্যকাল নিয়ে, তাদের কার্যকলাপ নিয়ে আপনি একটা কি বলে প্রতিবেদন দাঁড় করান, যে তারা যেই প্রতিশ্রুতি, যেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবার জন্য একটা অসাংবিধানিক সরকার হয়েও তারা ক্ষমতায় চেপে বসলো, তারা কি বাংলাদেশের মানুষকে দিয়েছে? আজকে তারা কোথায় কতটুকু লুণ্ঠন করেছে? মাত্র 4 মাসে এক পোল্ট্রি খাত থেকেই 720 কোটি টাকা লোপাট হয়েছে 4 মাসে একমাত্র পোল্ট্রি খাতে। তো সুতরাং আপনি নেন আজকে সরকারের আপনি যেভাবে খতিয়ান দিলেন, আমি খুশি যে আপনি অনেক খবর রাখেন এবং আপনার একটা সদিচ্ছা আছে। আপনি যথার্থ অর্থেই আপনার এই গণমাধ্যমের মধ্য দিয়ে আপনি সত্যিকার অর্থেই একটা স্বচ্ছতা, কি বলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চান। আমি অ্যাপ্রিসিয়েট করি, সঙ্গে সঙ্গে আপনার কাছে আমি দাবিও করি যে আপনি বর্তমান অসাংবিধানিক অবৈধ সরকারের এই 6-7 মাসের যে কার্যকাল এবং তাদের যে কার্যকলাপ, এর একটা ফ্রিস্তি আপনি তৈরি করেন, জাতি উপকৃত হয়। বর্তমান সরকারের কারোর সাথে যখন কথা বলবার সুযোগ হয় আমার, বা সরকার সমর্থক কারোর সাথে, প্লিজ আপনি তাদের কার্যকলাপের খতিয়ানটা তৈরি করে তাদের সাথে কথা বলেন। জি, আপনার জন্য সুবিধা হবে,
বাংলাদেশের মানুষ উপকৃত জি, হবে। সেটি তাদের সাথে যখন কথা বলার সুযোগ হয় তাদের নামে নানান অভিযোগ অনুযোগ আছে, সেই বিষয়গুলো নিশ্চয়ই আমি তাদের সাথেও সেইভাবে কথা বলবার চেষ্টা করি। আপনি যেই বিষয়গুলো বলছিলেন নিশ্চয়ই মানুষ শুনছেন, আপনার নেতাকর্মীরাও শুনলেন, সেটি তারা কিভাবে নেবে এবং আহ, কিভাবে আপনারা আসলে ফেরার পরিকল্পনা করছেন, এবং সেটি দিন শেষে, সেই যে শব্দটি দিন শেষে, সেই দিনটি কত লম্বা হয় সেটি নিশ্চয়ই আমরা সামনে দেখব, এবং তখনও আপনার সাথে কথা বলবার সুযোগ হবে। অনেক ধন্যবাদ জনাব আব্দুর রহমান, আপনি অনেকটা সময় আপনি আমাকে দিয়েছেন, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। জি, নিশ্চয়ই আপনার সাথে আবারও দেখা হবে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ।